আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমা এআইবিবি অর্থাৎ ব্যাংকিং ডিপ্লোমা সেকেন্ড পার্টের টিএমএফআই ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এই সাবজেক্টের মডিউল এ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, যে আলোচনা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আপনাদের সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, এই ভিডিও ক্লাসগুলি দ্বারা যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিও ক্লাসগুলিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আপনাদের পরিচিত জনদের জানাবেন, এবং কোন ধরনের কোন সাবজেক্টের ভিডিও ক্লাস চান এগুলো একটু কমেন্টে জানিয়ে দেবেন। আমি ওই সাবজেক্টের ক্লাসগুলো আলোচনা করব। মূলত সবগুলো সাবজেক্টের ক্লাসই অ্যাকাউন্টিং স্কুল ইউটিউব চ্যানেলে আপলোড দিব ইনশাল্লাহ। তো আপনাদের কাছে আমার শুধু এটুকু একটা আশা বা দাবি থাকবে, আপনারা আমার ভিডিও ক্লাসগুলো যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন শুরু করি। আপনারা এই সাবজেক্টগুলোর হার্ড কপি আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন। আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনারা কোন সাবজেক্ট লাগবে এটা বলবেন, আমি হার্ড কপি কুরিয়ার করে পাঠিয়ে দেব। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা একটু মেসেজ দিবেন। আপনার এর আগে আপনারা নিয়েছিলেন সফট কপি, এখন সফট কপি না, সফট কপি দেব না, এখন শুধু এই হার্ড কপি আপনাদের মেইলে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, মানে কুরিয়ারে পাঠিয়ে দেবো আপনাদের ঠিকানায়। আচ্ছা, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা হবে। আপনারা সহজে এটি দেখে আপনারা প্রস্তুতি নিতে পারবেন এবং ইউটিউবে ক্লাসগুলো দেখে আপনারা বাসা থেকে এটা সহজে প্রতিদিন যদি একটু একটু করে দেখেন তাহলে প্রতিদিন একটু একটু করে দেখলে আপনারা সহজেই এটাকে আয়ত্ত করতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা এখানে একটু দেখাই আপনাদের, সেটি হচ্ছে এই কোশ্চেনগুলো আপনাদের জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য, এই যে অধ্যায়ের যে প্রশ্নগুলি আছে প্রশ্নগুলি সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য। আমরা যদি এখানে একটু দেখি, আমার বইয়ের বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম যে আপনার এখানে সূচিপত্রে এখানে ইন্ডিকেট করা আছে, সাজেশনস করা আছে এখানে, আর এক্সাম হেল্ড অন কোন সালে পড়েছে আর কি, কোনবার কোন প্রশ্ন করেছে প্রশ্নগুলি এখানে ইন্ডিকেট করা আছে। এটা 96 করেছে, এই প্রশ্নটা সমন্বিত ট্রেজারি কি 96 করেছে, 98 করেছে, 99 করেছে, এরকম ভাবে যে খবর পড়েছে এখানে ইন্ডিকেট করা আছে। আর এবারে পড়েছে এই যে লাল কালিতে যেটা ইন্ডিকেট করা আছে এটা বাস্তব ব্যাংকিং ডিপ্লোমা এসেছে। তো এখানে সবগুলো ইন্ডিকেট করা আছে, এভাবে দেখুন সবগুলো ইন্ডিকেট করা আছে। এই যে সবগুলো এখানে ইন্ডিকেট করা আছে যে কোনটা কোন সালে পড়েছে। এটা সহজে আপনি এখান থেকে আপনি নিজেও অ্যানালাইসিস করে আপনি সাজেশন তৈরি করতে পারবেন, অথবা আপনি একটা ভালো আইডিয়া নিতে পারবেন। আচ্ছা, আমরা এখান থেকে বরাবরের মতো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা আলোচনা করব এবং ধারাবাহিকভাবে এই ব্যাংকিং ডিপ্লোমা ক্লাসগুলো অ্যাকাউন্টিং স্কুল ইউটিউব চ্যানেলে আপলোড করবে ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সমন্বিত ট্রেজারি এই অধ্যায়ের এমন একটি টপিক, এই টপিক থেকে প্রশ্ন প্রায় প্রতিবারই হয়েছে সমন্বিত ট্রেজারি। অথচ ট্রেজারি ম্যানেজমেন্ট কি এটা কিন্তু কখনো আসেনি, এই প্রশ্নটা কিন্তু কখনো আসেনি। হ্যাঁ, আর সমন্বিত ট্রেজারি যেটা সেটা অনেকবার এসেছে। দেখুন 96 থেকে আমাদের এই ব্যাংকিং ডিপ্লোমা এটা নতুন যে কারিকুলাম সেটা প্রবর্তন হয়েছে। তো 96 পড়েছে, 98 পড়েছে, 98 পড়েছে, 99 পড়েছে, 97 আসে নাই। 97 এসেছে কোনটা, এই যে ট্রেজারি ব্যবস্থাপনার কাজগুলো 97 এটা এসেছে। আবার এটা এসেছে যে সমন্বিত কোষাগারের কাঠামো এবং কার্যাবলী আলোচনা করুন, এটা 97 এসেছে। তাহলে দেখুন সমন্বিত ট্রেজারিটা হচ্ছে এমন একটা টপিক যে টপিকের উপর প্রত্যেকবার 96, 97, 98, 99 প্রত্যেকবার এসেছে। অতএব এই টপিকটা আপনাদের একটু ভালো মতো জানতে হবে, এই টপিকটা আমাদের ভালো মতো জানতে হবে। আর এই যে 5তম ব্যাংকিং ডিপ্লোমা যেটা হয়ে গেল সেটা তো এসেছে। তাহলে এই টপিকটা আমাদের অবশ্যই অনেক গুরুত্ব সহকারে জানতে হবে। আর যেগুলোতে 3 স্টার দিয়েছে এগুলো অবশ্যই আপনারা মিস করবেন না, কারণ এগুলো দেখবেন। এগুলো অবশ্যই আপনারা এগুলা দেখলে আপনারা আর লাগবে না, এর মধ্যে থেকে যাবে ইনশাল্লাহ। তো আমরা আজকে একটু সমন্বিত ট্রেজারি সম্বন্ধে ধারণা নিব এবং ট্রেজারি ম্যানেজমেন্ট কি এটি বিষয়ে একটু ধারণা নিব। আচ্ছা, তারপরে আমরা
এখানে যদি দেখি এই যে মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের মধ্যে পার্থক্য এসেছে 5তম ব্যাংকিং ডিপ্লোমায়, অথচ মানি মার্কেট এবং এফএক্স মার্কেটের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা করা আছে। তো এটা হচ্ছে 96-99 এর মধ্যে আছে। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে আমাদের আরেকটি বিষয় হচ্ছে যে এটি আমাদের নোটে ছিলই, এটা একটু মডিফাই করে এই প্রশ্নটা আমাদের 5তম ব্যাংকিং ডিপ্লোমায় দিয়েছে। হ্যাঁ, মানে গতবার এসেছিল এটি। যদি ভোক্তা মূল্যসূচক এত সালে এত টাকা এবং এত সালে এত হয়, তবে এত সালে মুদ্রাস্ফীতি হার কত? ঠিক এই প্রশ্নটা অনুরূপ, তাই না? এই প্রশ্নটা অনুরূপ, এটা আপনাদের দেওয়ার কথা, যারা আমার নোট নিয়েছে তারা এটা দেওয়ার কথা। তহবিল সরবরাহ, এখান থেকে এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এবারের জন্য, যে কিভাবে অ্যাসেট লাইবিলিটি কমিটি গঠিত হয় এবং এর দায়িত্বগুলো আলোচনা করে, যেটা 97 পরীক্ষায় এসেছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এই প্রশ্নগুলো আমরা দেখবো আর কি, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে দেখবো। আর যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের ভিডিও ক্লাস দেবো ইনশাল্লাহ। তো আমরা ট্রেজারি ম্যানেজমেন্ট নিয়ে একটু আলোচনা করি। ট্রেজারি ম্যানেজমেন্ট কি? তো ট্রেজারি ম্যানেজমেন্ট কি, এটা নিয়ে যদি আমরা আমাদের ব্যবহারিক যে আমাদের যে কার্যক্রমগুলো করি তার ফাঁকা, ব্যাংকে যে যে ব্রাঞ্চে আছে, আমরা যে যে ব্রাঞ্চে কাজ করি সেই ব্রাঞ্চ থেকে প্রত্যেকটা ব্যাংকের ট্রেজারি ডিপার্টমেন্টটা মনে মনে অনুধাবন করুন যে তারা কি কাজ করে, তাদের কাজ কি। হ্যাঁ, তাহলে কিন্তু এটা সহজে আপনি লিখতে পারবেন। তাহলে ট্রেজারি ম্যানেজমেন্ট কি? একটি প্রতিষ্ঠানের অর্থ, তরল সম্পদ সুষ্ঠুভাবে পরিকল্পনা, নিয়ন্ত্রণ এবং পরিচালনা করার প্রক্রিয়া। তো ট্রেজারি ব্যবস্থাপনা হচ্ছে কি? একটি প্রতিষ্ঠানের তরল সম্পদ, অর্থ সুষ্ঠুভাবে পরিকল্পনা, নিয়ন্ত্রণ এবং পরিচালনা করার প্রক্রিয়া। এর মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ অর্থ, বিনিয়োগ, ঝুঁকি এবং অর্থায়ন সম্পর্কিত কার্যক্রম সমন্বয় করা হয়, যাতে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়। ট্রেজারি ম্যানেজমেন্টের মূল কাজ হলো প্রতিষ্ঠানের অর্থ প্রবাহ নিরীক্ষণ, ভবিষ্যদ্বাণী করা, প্রয়োজন অনুযায়ী অর্থের সংস্থান নিষেধ করা, ঝুঁকি হ্রাস করা এবং অতিরিক্ত অর্থ লাভজনকভাবে বিনিয়োগ করা। তাহলে এই লাইনটা হলো আমাদের এই প্রশ্নের মূল কি লাইন আর কি বলবো, কিওয়ার্ড। আচ্ছা, তাহলে ট্রেজারি ম্যানেজমেন্টের মূল কাজ হলো কি? তারা প্রতিষ্ঠানের অর্থ প্রবাহ নিরীক্ষণ করবে, ভবিষ্যদ্বাণী করবে যে কত ফান্ড লাগবে, কত ফান্ড এক্সেস থাকতে পারে, কত ফান্ড আমাদের ঘাটতি থাকতে পারে, এই যে সম্বন্ধে তারা ভবিষ্যদ্বাণী করে। প্রয়োজন অনুযায়ী অর্থের সংস্থান নিশ্চিত করে, তারা কোথা থেকে অর্থটা সংগ্রহ করবে সেটা তারা নিশ্চিত করে যে আমরা এই ফান্ড থেকে আমরা এই অর্থটা আমরা সংগ্রহ করব। তারপরে ঝুঁকি হ্রাস করা, আমাদের সে সংক্রান্ত কোনো ঝুঁকি থাকলে, ঝুঁকি বিভিন্ন রকম ঝুঁকি থাকে, আমাদের ইন্টারেস্ট রেটের রিস্ক থাকে, মার্কেট রিস্ক থাকে, অপারেশনাল রিস্ক থাকে, এরকম ঝুঁকি তারা হ্রাস করবে, কোনটা ঝুঁকি হ্রাস হবে, কম হবে সেটা নিশ্চিত করবে এবং অতিরিক্ত অর্থ লাভজনকভাবে বিনিয়োগ করে। এবং আমাদের ফান্ড ম্যানেজমেন্টের পর ফান্ড আমাদের বিভিন্ন জায়গায় ফান্ড ডিস্ট্রিবিউশন করার পর অতিরিক্ত যদি ফান্ড থেকে থাকে তাহলে সেই ফান্ডটা আমাদের ব্যাংকে বসে না রাখে কোথায় আমাদের বিনিয়োগ করলে, আমাদের 5 দিন বা 10 দিনের জন্য বিনিয়োগ করলে সেখান থেকে, বা 1 মাসের জন্য বিনিয়োগ মানে ফান্ডের ইয়ের উপর নির্ভর করে, সেটা টেনরের উপর। তো কোথায় বিনিয়োগ করলে আমরা লাভ সর্বোচ্চ পাবো, এই জিনিসগুলো তারা অ্যানালাইসিস করে, বিশ্লেষণ করে, পরিচালনা করে। তো তাহলে ট্রেজারি ম্যানেজমেন্টের মূল লাইনটাই হচ্ছে এটা, যে অর্থ প্রবাহ নিরীক্ষণ, ভবিষ্যদ্বাণী করা এবং প্রয়োজন অনুযায়ী অর্থের সংস্থান নিষেধ করা, ঝুঁকি হ্রাস করা এবং অতিরিক্ত অর্থ লাভজনকভাবে বিনিয়োগ করা। এটি ব্যাংক, কর্পোরেট প্রতিষ্ঠান, সরকারি আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ তহবিলের দক্ষ ব্যবস্থাপনা ব্যবসায়িক সাফল্যের জন্য অপরিহার্য। সবশেষে আমরা বলতে পারি ট্রেজারি ম্যানেজমেন্ট হলো একটি প্রতিষ্ঠানের নগদ প্রবাহ, তহবিল, বিনিয়োগ ও আর্থিক ঝুঁকি সঠিকভাবে পরিচালনা একটি সংগঠিত ব্যবস্থা, যার উদ্দেশ্য হচ্ছে তারল্য বজায় রাখা, ব্যয় হ্রাস করা এবং আর্থিক কর্মক্ষমতা বৃদ্ধি করা। এটা হচ্ছে ট্রেজারি ম্যানেজমেন্ট। এই ধারণাটা আমাদের সবার মাঝে থাকতে হবে। হ্যাঁ, যে ট্রেজারি ম্যানেজমেন্টটা কি আসলে এটা থাকতে হবে, তারপরে আমাদের এই সাবজেক্টের অন্যান্যগুলো আমরা সহজে আমরা করতে পারবো। তাহলে ট্রেজারি ম্যানেজমেন্ট আমরা বুঝলাম যে নগদ অর্থ আমরা সুষ্ঠুভাবে পরিকল্পনা করা, সংস্থান করা, নিয়ন্ত্রণ করা ইত্যাদিকে বোঝায়, তাই না? আর অতিরিক্ত অর্থ লাভজনক খাতে বিনিয়োগ করা। আচ্ছা, তো তারপরে এখন দেখবো ট্রেজারি
ব্যবস্থাপনার কাজ, ট্রেজারি ব্যবস্থাপনার কাজগুলো শুধু পয়েন্টগুলো আমরা দেখি। এখানে কাজ আছে নগদ প্রবাহ ব্যবস্থাপনা। নগদ প্রবাহ ব্যবস্থাপনা এটা নিয়ন্ত্রণ করবে আর কি। নগদ টাকা আসা যাওয়াটা তারা নিয়ন্ত্রণ করবে এবং তারল্য নিশ্চিত করবে যে আমাদের ব্যাংকে কত ক্যাশ লাগতে পারে, আমাদের কত ক্যাশ দিয়ে আমাদের একটি ব্যাংক দৈনন্দিন পরিচালনা কার্য নির্বাহ হবে। অর্থাৎ আমরা যদি দেখি আমাদের ব্যাংকে কোনো কাস্টমার যদি এসে ফিরে যায়, ক্যাশ টাকা সে করতে পারতেছে না, মানে আমরা দিতে পারতেছি না, ফেরত যায়, তাহলে আমাদের ব্যাংকের রিপুটেশনের ব্যাপার। তো এই জায়গায় আমাদের ট্রেজারি ম্যানেজমেন্টের ভূমিকা রয়েছে। হ্যাঁ, আমাদের ট্রেজারি ম্যানেজমেন্টের ভূমিকা রয়েছে। আবার আপনার মনে হতে পারে এরকম যে ট্রেজারি ম্যানেজমেন্ট সমগ্র ব্যাংক খাতকেই দেখে। একটি নির্দিষ্ট ব্যাংকে, ধরুন এবিসি ব্যাংক, এবিসি ব্যাংকের যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চ মিলে ট্রেজারি ম্যানেজমেন্ট সেটা করে। আর একটি নির্দিষ্ট ব্রাঞ্চের জন্য একটি ব্রাঞ্চ ম্যানেজার বা যারা অপারেশন ম্যানেজার বা ক্যাশ ইনচার্জ যারা আছে তারা এখানে রাখে। যে আমার ব্যাংকে যদি ধরুন প্রত্যেকদিন 1 কোটি টাকা হলে আমরা লেনদেন করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যাচ্ছে সেখানে আমরা আমাদের বেশি লাভের জন্য কি করছে, আমরা বোল্টে দেখা যাচ্ছে যে 10 লাখ বা 15 লাখ বা 20 লাখ টাকা রেখে দিয়ে বাদ বাকি টাকা বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও ক্যাশ ম্যানেজমেন্ট করা ঝামেলা। যদি ক্যাশ ইন না হয়, অর্থাৎ ক্যাশ ইনফ্লো মানে ক্যাশ যদি রিসিভ না হয়, সেক্ষেত্রে বড় পেমেন্ট আসলে আমরা কিন্তু দিতে পারবো না, তাই না? তো এই ক্ষেত্রে অনেক ম্যানেজাররা এরকম করে বা এরকম হয়ে থাকে। বা আবার অনেক ক্ষেত্রে এরকম হয় যে টাকা পাবো, আমরা আগামীকাল হয়তো কোনো একটা পার্টি ফোন করে বলেছে টাকা দিব, আমরা কি করেছি, আমরা বাংলাদেশ ব্যাংকে আজকেই পাঠিয়ে দিয়েছি। এই কাজ করা যাবে, টাকা পাবো নিশ্চিত না, সে নাও দিতে পারে। যদি না দেয় তাহলে কিন্তু আমরা পেমেন্ট দিতে পারবো না। পেমেন্ট না দিতে পারলে এটা কিন্তু ব্যাংকের জন্য অনেক বড় রিপুটেশনের ব্যাপার। আমরা একদিনের ইন্টারেস্টের জন্য আমরা কিন্তু আহ, আমরা রিপুটেশনের খেলাপ করবো না। রিপুটেশন অনেক বড় একটা ব্যাপার ব্যাংকের। তাহলে আমি বুঝতে চাচ্ছি এটা যে এই ছোট ছোট মানে ব্রাঞ্চ ক্ষেত্রে একজন ম্যানেজার স্যার বা একজন হচ্ছে অপারেশন ম্যানেজার স্যার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্ষেত্রে। তাহলে ট্রেজারি ডিপার্টমেন্টটা হচ্ছে সমগ্র ব্যাংকের চিত্রটাকে দেখে, তাই না? তাহলে এই নগদ প্রবাহ ব্যবস্থাপনায় নগদ প্রবাহ নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ করে যে আমাদের কত টাকা আসে যায়, আমাদের কত টাকা কি লাগতেছে, এই জিনিসগুলো তারা দেখে। আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক ঝুঁকি সম্পর্কিত যে ব্যবস্থাপনা করে থাকে, যে কোন ক্ষেত্রে আমাদের আর্থিক ঝুঁকি বেশি, কোনটা থেকে কম, এই জিনিসগুলো তারা দেখে। তহবিল সংগ্রহ, তারা তহবিল সংগ্রহ করে বিভিন্ন খাত থেকে। আমাদের কোনো জায়গায় ফান্ড দরকার, তাহলে আমরা এই জন্যই ট্রেজারি ম্যানেজমেন্ট কিন্তু বা ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে কিন্তু বিভিন্ন ব্রাঞ্চে মেল আসে যে কোন ব্রাঞ্চে কত টাকা, কত লক্ষ টাকা হচ্ছে, মানে ক্যাশ আসবে বা ক্যাশ হচ্ছে মানে ক্লিয়ারিং হবে। হ্যাঁ, কারণ ক্লিয়ারিং হলে তো ফান্ড আমাদের এখানে আসবে। তাহলে এটা সকালবেলা দেখা যাচ্ছে ট্রেজারি ডিপার্টমেন্ট সব মেল দিয়ে জানিয়ে দেয় যে আমাদের কত টাকা আসবে। যদি আমাদের 5 কোটি টাকার একটা ধরুন কোনো চেক ক্লিয়ার হবে, আমাদের ব্রাঞ্চে ঢুকবে বা অন্য কোনো ব্রাঞ্চে ঢুকতেছে, তাহলে এটা কিন্তু ট্রেজারি ডিপার্টমেন্টকে অবহিত করতে হবে যে 5 কোটি টাকা আসবে বা 10 কোটি বা 20 কোটি টাকা আসবে। তখন তারা সেই ফান্ডটা ম্যানেজমেন্ট করবে, বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশনের জন্য ম্যানেজমেন্ট করবে। তো এইরকম তহবিল সংগ্রহ এবং তারা বিনিয়োগ করে থাকে। আমার বিভিন্ন খাত থেকে তহবিল সংগ্রহ এবং বিনিয়োগ করে থাকে এবং সে টাকাগুলো তারা বিভিন্ন জায়গায় আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করার পর যেটা থাকবে সেই টাকাটা অন্য কোনো খাতে বিনিয়োগ করে থাকে তারা। আচ্ছা, তাহলে আমরা ট্রেজারি ম্যানেজমেন্ট কিন্তু এই তহবিল সংগ্রহের পাশাপাশি আমাদের বিভিন্ন ব্রাঞ্চকে অবহিত করে যে আমরা কত আজকের দিন শেষে কত আমাদের ক্লিয়ারিং আসতে পারে। এই জিনিসগুলো তারা আগে থেকে ইনফরমেশনগুলো নিয়ে থাকে এবং তারপরে তারা একটা পূর্বানুমান করে তহবিল অতিরিক্ত থাকলে সেটা বিনিয়োগ করার ব্যবস্থা করে থাকে। তারপর আসছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ব্যবস্থাপনা। এই পয়েন্টগুলো কিন্তু আপনারা শুনবেন, এগুলো বেশি শুনলে আপনারা সহজে লিখতে পারবেন। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ব্যবস্থাপনা, বিভিন্ন ব্যাংকের সাথে সম্পর্ক রাখতে হবে, কারণ আপনার ব্যাংকে ফান্ড ক্রাইসিস হতেই পারে, কোনো কারণ হতে পারে অন্য ব্যাংক থেকে আমরা নিতে পারি, বা এরকম সুসম্পর্ক আমাদের রাখতে হবে। তা নাহলে ট্রেজারি ডিপার্টমেন্ট ইফেক্টিভ ভূমিকা পালন করা কঠিন হয়ে যাবে। আর্থিক রিপোর্টিং এবং কমপ্লায়েন্স, তারা আর্থিক রিপোর্ট করে এবং আমাদের কমপ্লায়েন্স রক্ষা করে চলে। বাংলাদেশ ব্যাংকের যে কমপ্লায়েন্স আছে এবং ব্যাংকের ইন্টারনাল যে কমপ্লায়েন্স আছে সেটা রক্ষা করে চলে। তারপরে আছে কার্যকরী মূলধন ব্যবস্থাপনা। কার্যকরী মূলধন ব্যবস্থাপনা, আমাদের মূলধন কত লাগবে দৈনন্দিন পেমেন্ট মেটানোর জন্য, কত টাকা আমাদের
অর্থের প্রয়োজন বা মূলধন প্রয়োজন, এটা আমাদের এই ট্রেজারি ডিপার্টমেন্ট আমাদের জানিয়ে দেয়। প্রযুক্তি ও সিস্টেম ব্যবস্থাপনা, আমাদের প্রযুক্তি ও সিস্টেম ব্যবস্থাপনা তারা করে থাকে। প্রযুক্তিগত বিভিন্ন যে উপকরণ রয়েছে এবং বিভিন্ন সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের মাধ্যমে তারা সহজে এই জিনিসগুলো মেনটেন করতে পারে এবং এটা তারা ব্যবস্থাপনা তাদের শিখতে হবে বা জানতে হবে, তাহলে সহজেই ইফেক্টিভ একটা কোনো ভূমিকা ব্যাংকের ক্ষেত্রে তারা রাখতে পারে। তো এই পয়েন্টগুলো ছাড়াও আমরা পয়েন্ট দিতে পারি, এই পয়েন্টগুলো আমরা কার্যকরভাবে দিব। আচ্ছা, ৩ নম্বর বলা হচ্ছে ট্রেজারি ব্যবস্থাপনার সুবিধা। ট্রেজারি ব্যবস্থাপনার সুবিধা এখানে আছে, পয়েন্টগুলো শুধু আলোচনা করছে। উন্নত নগদ প্রবাহ ব্যবস্থাপনা। নগদ প্রবাহ ব্যবস্থাপনা যেটা, সেটা খুবই হাইলি এফিশিয়েন্ট বা ইফেক্টিভ হবে, এরকম ট্রেজারি ডিপার্টমেন্ট আমাদের কাছে এরকম ইনফরমেশন বা এরকম কাজে আমাদের হেল্প করে। আর্থিক ঝুঁকি হ্রাস, তারা আর্থিক ঝুঁকি হ্রাস করে, অর্থাৎ তাদের ডিসিশন বা তাদের সিদ্ধান্তে আমাদের আর্থিক ঝুঁকি অনেকটা হ্রাস হয়ে যায়। সাশ্রয়ী মূল্যে মূলধন সংগ্রহ, আমাদের মূলধন সংগ্রহ করবো, আমরা নগদ যে ইনফ্লো আসবে সেই ইনফ্লোটা সবচেয়ে লাভজনক খাত থেকে, অর্থাৎ যে খাত থেকে আমাদের ব্যয়টা কম হবে সেই খাতে আমরা সংগ্রহ করব। আর বিনিয়োগটা হচ্ছে সবচেয়ে লাভজনক খাতে, যে খাতে আমরা রিটার্ন বেশি আসবে সেই খাতে আমরা বিনিয়োগ করবো। অর্থাৎ সংগ্রহ করার ক্ষেত্রে কম, আর বিনিয়োগ করার ক্ষেত্রে যেখানে রেট বেশি সেখানে আমরা বিনিয়োগ করব। আচ্ছা, ব্যাংক স্টেক হোল্ডারের সাথে শক্তিশালী সম্পর্ক, ব্যাংক এবং ব্যাংকে যারা বিনিয়োগ করছে তাদের সাথে শক্তিশালী সম্পর্ক রক্ষা করতে হবে। কারণ এখানে আমাদের প্রতিনিয়ত ইন্টারেস্ট রেটের ঝুঁকি থাকে, প্রতিনিয়ত আমাদের মার্কেটের রিস্ক থাকে। এই রিস্কগুলো যেন আমরা স্টেক হোল্ডারের সাথে আমরা সহজেই শেয়ার করতে পারি, স্টেক হোল্ডারদের জানাতে পারি এবং আমরা আমাদের অনুকূলে বা তাদের শর্তের অনুকূলের মধ্যে যেন সবগুলো থাকে, এই জিনিসগুলো আমরা তাদের সাথে সম্পর্ক অল টাইম বজায় রাখতে হবে এই ট্রেজারি ডিপার্টমেন্টে। তাহলে এখানে বলা আছে, একটি কার্যকর ট্রেজারি ব্যবস্থাপনা ব্যাংক, বিনিয়োগকারী এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলে। এটি ঋণের শর্তে অনুকূল্য, তারপরে ভালো সুদের হার, দ্রুত আর্থিক সেবা নিশ্চিত করে। আচ্ছা, তো নিয়ম কানুন এবং কমপ্লায়েন্স নিশ্চিতকরণ, তারপরে হচ্ছে দক্ষ কার্যকরী মূলধন ব্যবস্থাপনা। তো ওই একই কথাগুলোই আমরা বিভিন্নভাবে ঘুরে পেঁচে এখানে দিয়েছি আর কি। প্রযুক্তিগত দক্ষতা এবং রিয়েল টাইম ডেটা অ্যাক্সেস, আমাদের প্রযুক্তিগত দক্ষতা অনেক এখন বর্তমানে ব্যাংকিং করতে গেলে আমাদের প্রযুক্তিগত দক্ষতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এবং রিয়েল টাইম ডাটা অ্যাক্সেস অনেক বড় ভূমিকা পালন করে। তাহলে এই রিয়েল টাইম ডাটা অ্যাক্সেসের জন্য ট্রেজারি ডিপার্টমেন্ট কাজ করে থাকে। তারপরে আছে কৌশলগত আর্থিক পরিকল্পনা নিয়ে থাকে। দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানের কোনো সাফল্য অর্জনের জন্য যে আর্থিক পরিকল্পনা নেওয়া হয় তাকে হচ্ছে কৌশলগত আর্থিক পরিকল্পনা। অর্থাৎ কৌশলগত ভাষাটা থাকলে আমরা বুঝবো যে দীর্ঘমেয়াদী। হ্যাঁ, তো এরকম কোনো পরিকল্পনা নেওয়ার জন্য ট্রেজারি ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, এখন আসছে সমন্বিত ট্রেজারি। সমন্বিত ট্রেজারি কি? অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা আমরা এখন দেখব। এখানে বলা হচ্ছে সমন্বিত ট্রেজারি বা ইন্টিগ্রেটেড ট্রেজারি বা সমন্বিত ট্রেজারি হলো এমন একটি কৌশলগত ব্যবস্থা যার মাধ্যমে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান তাদের ব্যালেন্স শিট অর্থায়ন, মূলধন বন্টন, দেশীয়, আন্তর্জাতিক ও বৈদেশিক মুদ্রা বাজারের লেনদেনকে একত্রিত করে পরিচালনা করে। অর্থাৎ সমন্বিত ট্রেজারিটা হচ্ছে এখন বিষয়টা হচ্ছে ট্রেজারি ডিপার্টমেন্টটা আগে এরকম ভাবে কাজ করতো যে ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট এবং দেশীয় কারেন্সি, যেটা ডোমেস্টিক কারেন্সি, দুটো আলাদা আলাদা ডিপার্টমেন্টে কাজ করতো। এই দুটো ডিপার্টমেন্ট আলাদাভাবে কাজ না করে এই দুটো ডিপার্টমেন্ট এখন কি করতেছে, একত্রিতভাবে কাজ করতেছে। তাহলে একত্রিতভাবে কাজ করাটাই হলো মূলত সমন্বিত ট্রেজারি। সমন্বিত ট্রেজারি কি? আমাদের ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট এবং আমাদের ডোমেস্টিক কারেন্সি ডিপার্টমেন্ট, আমাদের দেশীয় কারেন্সি ডিপার্টমেন্ট, এই দুটো ডিপার্টমেন্ট যখন একত্রিতভাবে কাজ করে সেটাই হচ্ছে মূলত সমন্বিত ট্রেজারি। আচ্ছা, তো এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যে দেশীয়, আন্তর্জাতিক, বৈদেশিক মুদ্রা বাজারে লেনদেনকে একত্রিত করে পরিচালনা করা। এই দুটো একত্রিত করে, দুটা ডিপার্টমেন্ট একত্রিত করে পরিচালনা করা, এটা হচ্ছে সমন্বিত ট্রেজারি। তো এর কাজ হচ্ছে আরো আছে কি, এখানে বলা আছে আর্থিক প্রতিষ্ঠান তাদের ব্যালেন্স শিট অর্থায়ন, মূলধন বন্টন এবং ওই যে বললাম দেশীয় এবং আন্তর্জাতিক যে মুদ্রা বাজার আছে তাদের লেনদেনগুলো একত্রিত ভাবে কাজ করে। এটা হচ্ছে সমন্বিত ট্রেজারি। তাহলে সমন্বিত ট্রেজারিটা হলো, আমরা সবশেষে বলতে পারি যে আমাদের দেশীয় কারেন্সি ডিপার্টমেন্ট এবং হচ্ছে ফরেন কারেন্সি ডিপার্টমেন্ট দুটো একত্রিতভাবে যখন কাজ করে,
কাজ করে তাদের ব্যালেন্স শিট, অর্থায়ন এবং মূলধন বন্টন সংগ্রহ বন্টন করে থাকে, তাকে আমরা ট্রেজারি, সমন্বিত ট্রেজারি বলবো। আচ্ছা, এখানে বলা আছে এই ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো সম্পদ দায় ব্যবস্থাপনা উন্নত করা এবং আরবিট্রেজ অনেক গুরুত্বপূর্ণ একটি শব্দ। আরবিট্রেজটা কি জিনিস? এখানে বলা আছে একই সময়ে একটি সম্পদ কম দামে কিনে বেশি দামে বিক্রি করায় ঝুঁকিহীন লাভ করাকে আরবিট্রেজ বলে। তো আরবিট্রেজটা কি এখানে ব্র্যাকেটের মধ্যে বলে দেওয়া আছে। অনেকবার আমাদের হাতে এই শব্দগুলো আসবে। তো অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট উন্নত করা এবং আরবিট্রেজ, তাহলে আরবিট্রেজ কি? ধরুন একই সময়ে আপনার এলাকার একটা বাজারের নাম, এ বাজার থেকে কোনো একটা দ্রব্য কিনে একই সময়ে আপনি বি বাজারে এই দ্রব্যটি বিক্রি করলেন। তাহলে এই বাজার থেকে 10 টাকাতে বিক্রি করে এই বাজারে আপনি 12 টাকাতে বিক্রি করলেন। এই যে মাঝখানে লাভ হলো কি? 2 টাকা লাভ হলো। এটা হচ্ছে ঝুঁকিবিহীন লাভ। এই লাভটা হচ্ছে আরবিট্রেজ। একে বলা হচ্ছে আরবিট্রেজ। একটি বাজার থেকে কম দামে সম্পদ কিনে আরেকটি বাজারে বেশি দামে বিক্রি করাকে আরবিট্রেজ বলে। আচ্ছা, তো আমরা এই আরবিট্রেজ এবং সুযোগকে কাজে লাগাই, এবং আমাদের এখানে বলা আছে যে সম্পদ অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট, অর্থাৎ সম্পদ দায় ব্যবস্থাপনাকে উন্নত করা। আচ্ছা, পূর্বে ব্যাংকের, এখানে একটু খেয়াল করুন, পূর্বে ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেন বিভাগ ফরেক্স এক্সচেঞ্জ ডিলিং রুম আলাদাভাবে কাজ করতো, যা মূলত গ্রাহকদের লেনদেন পরবর্তীকালে আন্তঃব্যাংক বাজারে বাজারে কাভার কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়। অপরদিকে দেশীয় ট্রেজারি বিনিয়োগ কার্যক্রম ছিল আলাদা এবং এগুলো খুবই সংরক্ষিত ছিল। সিআরআর, এসএলআর এবং সরকারি বেসরকারি সিকিউরিটিজ গুলো বিনিয়োগের জন্য দায়ী ছিল। এ সময়, তাহলে এগুলা কি সিকিউরিটিজ বিনিয়োগের জন্য দায়ী ছিল। আচ্ছা, এ সময় ট্রেজারি কে শুধুমাত্র ব্যয় কেন্দ্র হিসেবে বিবেচনা করা হতো। তাহলে মোটামুটি আমরা এখানে ফরেক্স ডিলিং রুম আমাদের, আর হচ্ছে দেশীয় যে ডোমেস্টিক কারেন্সি রুম যেটা আমি বললাম, এটা আলাদা আলাদা ছিল। এখন সেটা একত্রিত ভাবে কাজ করে। তারা প্রত্যেককে আলাদা আলাদা ভাবে তারা প্রত্যেকটি কাজকর্মের জন্য দায়িত্ব ছিল বা দায়ী ছিল। এখন সেই কাজগুলোকে আমরা সমন্বিতভাবে একত্রিত করে আমরা কার্যক্রম পরিচালনা করে থাকি। আচ্ছা, তাহলে এখানে বলা হচ্ছে সুদের হারের উদারীকরণ, বৈদেশিক মুদ্রা বাজার সম্প্রসারণ, ডেরিভেটিভস পণ্যের আগমন, প্রযুক্তি উন্নয়নের কারণে বৈদেশিক মুদ্রার লেনদেন এবং দেশীয় ট্রেজারি অপারেশনগুলি একত্রীকরণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সুতরাং উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে সমন্বিত ট্রেজারি হলো এমন একটি কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি যেখানে ব্যাংক তার স্থানীয় এবং বৈদেশিক মুদ্রা বাজার, তহবিল সংগ্রহ, বিনিয়োগ এবং আর্থিক ঝুঁকি সম্পর্কিত কার্যক্রম একটি সমন্বিত কাঠামোর অধীনে পরিচালনা করে। তাহলে অর্থাৎ আমাদের স্থানীয় এবং বৈদেশিক মুদ্রা বাজারের যে তহবিল সংগ্রহ, বিনিয়োগ ব্যবস্থাপনা এবং ঝুঁকি মূল্যায়ন সবগুলো যখন একত্রিতভাবে কাজ করে তখন তাকে আমরা সমন্বিত ট্রেজারি বলি। আচ্ছা, সমন্বিত ট্রেজারি কার্যাবলী আমরা এখান থেকে আগামী আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য দোয়া করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।